এই নির্বাচন সরকার বদলের নির্বাচন না, এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে, ও তোমার লাঙ্গে গো মাঝ পথে নিয়া কুমোর ভাঙ্গে। ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে দর্শক, খুব বড় কিছু। দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে, যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে। এমনকি কারে নিয়ে কথাটা বলছেন তিনি, কত নোংরা ভাষায় কথা বলছেন। আমির হামজার নিশ্চিত বিজয় টের পেয়ে আমির হামজার বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। জুলাই রক্তের ঋণ শোধ করতে গণভোট হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। যে মানুষটি বীর দর্পে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ তুলে মিছিল করছিলেন, সেই মানুষটি মিছিল পরবর্তী বক্তব্য দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহর ডাকে ছাড়া দিয়ে পৃথিবী হতে চির বিদায় নিলেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখে বা ভিডিওর অংশ বিশেষটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। অতিরিক্ত বাড়াবাড়ি সবসময় বিপদ ডেকে আনে। বাংলাদেশের ওয়াজের মাঠগুলোতে বিভিন্ন হুজুর আছেন যারা এই যে ওয়াজের মাঠ, সেখানে রিকশাওয়ালা, ধনী, গরিব, তারপর হচ্ছে দলমত নির্বিশেষে মানুষ টাকা দেয়। এমনকি এই হুজুররা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মোটা অঙ্কের 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে যায় 2-3 ঘন্টা ওয়াজ করে। কিন্তু আসলে ওয়াজ করে নাকি রাজনৈতিক বক্তব্য দেয়। তো রাজনৈতিক বক্তব্য দেয় যে সকল হুজুর আছে, আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে আমির হামজা একজন, যিনি রাজনীতির মাঠকে ব্যবহার করেন, মানে ওয়াজের মাঠকে ব্যবহার করেন রাজনীতির মাঠ হিসাবে। আর যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে তিনি চাটেন, মনে মনে লালা ঝরে রাজস্পিকার জন্য রাগ হইতে পারেন। কিন্তু বিশেষ করে আমি তো অনেক ওয়াজি আছে, কারণ আমির হামজাকে নিয়ে কথা বলি, কারণ আগাগোড়া উনি বহুত আগে এক লোকের মুসলমান বানাইয়া, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, যে পরে ধরা খাইলো যে এটা একটা সেটআপ ছিল। কেন এগুলো আপনারা করবেন মানুষের সামনে, মানে বিভ্রান্ত কেন করবেন? তো সর্বশেষ বিএনপির যেই চেয়ারপারসন আছেন, সাবেক মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে যেই মানে কি বলা হয় যে বিশ্রী নোংরা ভাষায় আমির হামজা বক্তব্য দিয়েছিলেন, এটা নিয়ে সারা বাংলাদেশে ঝড় উঠেছে। কেন উঠেছে? যে এই যে দেখো এদের আসল রূপ কি। তো এরপরে যদিও তিনি বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন স্লিপ অফ টাং। ওনার টাং এটা মনে বেশি লড়ে চড়ে, কখনো রাশমিকারে তিনি স্লিপ অফ টাঙে নেন, কখনো কোকো সাহেবের নেন, কখনো পুরা 14 গোষ্ঠী খানদান আওয়ামী লীগের জন্য নেন, শেখ হাসিনার জন্য দোয়া করেন। মানে যখন যেই সরকার থাকে সেই সরকারকে স্লিপ অফ টাং এর মাধ্যমে তিনি ব্যবহার করেন, পরে সরকার পরিবর্তন হলে বাটে বললে বলেন স্লিপ অফ টাং। আপনি তো একজন হুজুর, তাই না? একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কোনো কথা বলা কি জায়েজ? জায়েজ তো না হুজুর। এখন এই যে কথাবার্তা বলছে, দিন শেষে মামলা তো খেয়ে ফেলছে, যে কোনো সময় গ্রেপ্তারও হইতে পারে। এমনকি কারে নিয়ে কথাটা বলছেন তিনি, কত নোংরা ভাষায় কথা বলছেন। সুতরাং বিএনপি যারা করে তারা করেও না, তাদেরও তো এটা গায়ে লাগছে। যে একজন আলেম থেকে একজন সাধারণ মানুষ বলতে পারে, আলেম তো ভাই এই ভাষায় কথা বলতে পারে না। আর এই কারণেই গতকালকে কুষ্টিয়া কোর্টে এই আমির হামজার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী সাহেব একটা ফৌজদারি মামলা দায়ের করেছেন, যেটা হচ্ছে মানহানির অভিযোগে। এছাড়া বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত সরকারে আওয়ামী সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গেও বিদ্রুপাত্মক এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বাদী অভিযোগ করেন, গত 16 জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সকল ভিডিও দেখেন। আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো, মরহুম বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির 500, 501, 502 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা
গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে। এ বিষয়ে বাদী বলছেন যে এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। একজন মৃত মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন ওয়াজি তিনি যেই ভাষা ব্যবহার করেছেন এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না, যার কারণে তিনি মামলাটি করেছেন। অপরদিকে আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আসলে ফোন ধরেননি। যেহেতু তিনি এখন জামাতের বলয়ে আছেন, জামাতেরও প্রশাসনিকভাবে খুব শক্ত অবস্থান আছে, ভালো আইনজীবী আছে, হয়তো তিনি গ্রেফতার হবেন না। কিন্তু আমি বরাবরই বলি জামাতের কিছু সিলেকশন খুবই নেগেটিভ, খুবই, বিশেষ করে এই ওয়াজি ব্যবসায়ী যারা আছে, ভাই এরা তো ওয়াজ করে পয়সা কামায়। আপনি দেখেন এক একজন কোটি কোটি টাকার মালিক এই ওয়াজ কইরা। আমরা হকিন্নি ভিক্ষুক রিক্সাওয়ালা 10 টাকা 5 টাকা দেই, এই টাকাটা খায় কে? একটা বড় অংশ খায় হুজুররা। আর যখন রাজনীতির মানে ভাই আপনি রাজনীতি করবেন, এখন রাজনীতির মাঠে ডাইকে আপনি বলেন সেটা নিয়ে দল হিসাবে ডিফেন্ড করবে, কিন্তু ওয়াজের মাঠকে রাজনীতির কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা একটা ট্রেন্ড কিন্তু এখন চালু হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। 11 দলের নির্বাচনে ঐক্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা আরো ভালোভাবে হইতে পারত, কিন্তু হয় নাই। যাই হোক, অসুবিধা নাই। এই জোটকে এখন বিজয় হইতে হবে। বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে। ইতিহাস বদলায় যাবে। বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য। বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে। 11 দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে। হ্যাঁ, জিতে যাবে। এইটা কওয়া যেতে পারে পিস অফ কেক। আপোষে ঘটতে পারে যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে থাকতে পারে। আর মাত্র 3টা সপ্তাহ। নতুন বাংলাদেশের দিশা দেখাইতে হইলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে। আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ। বন্দুকের গুল্লি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। কিন্তু মুশকিলটা হইতেছে, আমি যেহেতু জোটের কেউ না, আমি তো হরিদাস পাল, তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে। তাতে একটা মুশকিল আছে। এটা তো যায় না যাবে প্রতিপক্ষ। আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন। এটা প্রতিপক্ষের বুঝতে তো সময় লাগবে না, তাই না? একেবারে বেকুব না হইলে। তাই এই স্ট্র্যাটেজি কয়া দিলেও অসুবিধা নাই। 11 দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো, না করলেও সমস্যা নাই। অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয়। নির্বাচন আসলে অগলের মাথায় আসে একটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে, লেখা লাগবি। 2018 সালের ইলেকশনে তখন ঐক্যফ্রন্টের ইলেকশন কাজ করতেছি লুকায় থেকে, মানে আন্ডারগ্রাউন্ডে থেকে। আমি ঐক্যফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস। ইস্তেহার আপনারে ইলেকশনে জেতায় না, জেতায় অন্য কিছু। এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে 2টা নির্বাচন ফেনোমেনাল হয়েছে। একটা 70-এর নির্বাচন আর 91 নির্বাচন। একটা মুজিব জিতছিল, আর একটা জিতছিল খালেদা জিয়া। মুজিবের 70-এর নির্বাচনে জিতাইছিল কি কন্ত 6 দফা স্বায়ত্ত শাসন, তাই না? 91 খালেদা জিয়া জিতাইছিল কি? উনার একটাই কথা, ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে
স্বাধীনতার পতাকা, এই কথাটা, এই যে 6 দফা আর স্বাধীনতার পতাকা, এইটা কি নির্বাচনী ইশতেহারে লেখা ছিল? না, লেখা ছিল না। তাহলে এটা কি যা এত সিম্পল, এত ছোট, অথচ এত পাওয়ারফুল? কি এটা? এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। নতুন কথা মনে হইতেছে, আগামী নির্বাচনে 11 দলের স্ট্র্যাটেজিক ডক্ট্রিন লাগবে একটা, যদি জিততে চায়। আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডক্ট্রিন নিয়ে আসেন। আগে বুঝে নিই কেন স্ট্র্যাটেজিক ডক্ট্রিন ইশতেহারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন আসলে কি, এর হাতি না ঘোড়া? আসেন আল্লাহর নামে শুরু করি। ইশতেহার হইতেছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির তালিকা, কি কি করা হবে তার ঘোষণা, মূলত ভবিষ্যৎ নির্ভর। আর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি, ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা, রাষ্ট্র কার জন্যে তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। ইশতেহার বলে কি করব, ডক্ট্রিন বলে কেন করব আর কার জন্য করব। মানুষ এ সমস্ত ইস্তার ফিস্তার বিশ্বাস করে না, পড়েও না, রাজনৈতিক দলের কর্মীরাও পড়ে না। কারণ সারা দুনিয়ার বাস্তবতা হইতেছে প্রায় সব দলই একই প্রতিশ্রুতি দেয়, চাকরি দেব, বেকারত্ব কমাবো, দাম কমাবো, দুর্নীতি কমাবো, কিন্তু মানুষ জানে এগুলো ভুয়া, কিছুই হবে না, কিছুই পূরণ হবে না। ফলে ভোটাররা এই সমস্তকে পাত্তা দেয় না। কিন্তু ডক্ট্রিন ইশতেহারের এই সীমাবদ্ধতা ভেঙে ফেলে। ইশতেহার যাচাই হয় ক্ষমতায় গেলে, ক্ষমতায় যে সে করলো কিনা। আমি কিন্তু আওয়ামী লীগের ইশতেহার নিয়ে বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই, বাস্তবায়ন করে নাই। কিন্তু ডক্ট্রিন যাচাই হয় ভোট দেওয়ার আগেই। ডক্ট্রিন মানুষকে প্রশ্ন করায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।